সবাইকে নমস্কার। এই কারিপাতা গাছটি মোটামুটি 2 বছর আগের। এই শীতের সময়ে কারিপাতাগুলো হলুদ হয়ে যায় এবং জানুয়ারি শেষের দিকে পাতাগুলো ঝরে যায়। তাই এই সময়টি কারিপাতার ডরম্যান্সি পিরিয়ড নামেও পরিচিত। কারিপাতা গাছটিগুলোকে যদি আপনাদের টবে থাকে, এই সময়টি গুরুত্বপূর্ণ সময় কারিপাতা গাছের রিপোর্টিং করার জন্য। কারিপাতা গাছের শিকড় খুবই দ্রুত বৃদ্ধি পায় এবং মাটিটিকে খুব শক্ত করে নেয়। তাই ভালো করে কারিপাতা গাছটিকে বের করতে হবে। এভাবে বের করার পরে কারিপাতার শিকড়গুলো সাইড থেকে কেটে দেবেন চাকু দিয়ে। একটি ভালো ধারালো চাকু দিয়ে কেটে দেবেন। কেটে দিয়ে খুব ভালো কম্পোস্ট মাটিতে গাছটিকে রোপণ করবেন। মেন মূলটি ভেতরে থাকে, সেই মূলটিকে অক্ষত রেখে বাইরের এলাকাটিকে কেটে নিয়ে একটি গোল বলের শেপ দেবেন। তারপর সেটিকে রোপণ করবেন। আমার কম্পোস্ট মাটি সবসময় রেডি থাকে। আমি মোটামুটি 2 বস্তা কম্পোস্ট মাটি সবসময় রেডি রাখি, কোনো গাছ কখনো ট্রান্সপ্ল্যান্ট করার জন্য বা রিপোর্টিং করার জন্য। পাতা পচা, তারপর বিভিন্ন ফল, শাকসবজির খোসা এবং মাছের ওয়েস্টেজ দিয়ে আমি মাটি দিয়ে মিশিয়ে রেখে দিই। 2-3 মাস পরে সেটি কম্পোস্ট হয়ে যায়। এই যে সেই কম্পোস্ট মাটি, 100% কম্পোস্ট মাটি। কোনো এক্সট্রা মাটি এটার মধ্যে মেশাবো না। এতে গাছের 1 থেকে 2 বছরের খাবার মজুদ থাকবে এবং আপনারা আশা করি 1-2 মাস পরে কারিপাতা গাছের রেজাল্ট আপনাদেরকে দেখাবো, কীভাবে কারিপাতা গাছ ঝেঁপে ফল আসে। কারিপাতা গাছের পাতাগুলো হলুদ হয়ে যাওয়াতে সব পাতা এবং ডাঁটাগুলো আমি কেটে ছেঁটে দিয়েছিলাম। এখন নতুন করে আবার রিপোর্টিং করছি। জানুয়ারি মাসের আজকে 10 তারিখ। এই বাকি যে মাটিটা আছে কারিপাতা গাছের টবের মধ্যে, এই মাটিটাকে আমি আরেকটি কোনো গ্রো ব্যাগে দিয়ে ডাইরেক্ট তরল সার দিয়ে ভিজিয়ে রেখে দেবো 7 দিন থেকে 15 দিন। তারপর এই মাটিটি রিফারবিশ হয়ে যাবে। তারপর মাটিটিকে আমি অন্য কাজেও ব্যবহার করতে পারবো, ওটাও কম্পোস্ট মাটি হয়ে যাবে। দুভাবে কম্পোস্ট মাটি তৈরি করা যায়, একটি ডাইরেক্ট তরল সার মাটিতে অ্যাপ্লাই করে, অথবা বিভিন্ন রকম শাকসবজির খোসা দিয়ে মাটির মধ্যে রেখে দিলে সেটিও কম্পোস্টে পরিণত হয়। দেখুন কি সুন্দর কালো রঙের মাটি দিয়ে তৈরি হয়ে গেল আমার